আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। সেল্টা ভিগো এবং মায়োর্কার বিপক্ষে খুবই গুরুত্বপূর্ণ লা লিগা ম্যাচ, এবং লা লিগা ম্যাচে বার্সেলোনার বর্তমান যে অবস্থান, লা লিগা ট্রফিটা এই জায়গা থেকে বার্সেলোনা আসলে টার্গেট করতে পারে এবং এই সময়টাতে আসলে পা হরকানো যাবে না। তারপরে কোপা দেল রের ফাইনাল, তারপরেই কিন্তু আসলে খুব একটা বেশি বিরতি নেই ইন্টার মিলানের বিপক্ষে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফার্স্ট লেগ। খুব একটা বেশি কিন্তু আসলে দম ফালানোর সুযোগ বার্সেলোনা এই জায়গা থেকে পাবে না। খুবই ঠাসা একটা সূচি, আপনারা জাস্ট ফিক্সচারটা দেখে নেবেন, সেখানেই বুঝতে পারবেন যে আসলে কি মিন করছি। তবে এত কিছুর পরে আমার কাছে মনে হয় ইতিবাচক চিন্তাভাবনা করার অনেক সুযোগ আছে। প্রথমত, ঠাসা সূচি এ ব্যাপারটা শুধুমাত্র যে বার্সার ক্ষেত্রে প্রযোজ্য এমন নয়। বার্সেলোনা ইন্টার মিলানের বিপক্ষে যখন খেলবে, ইন্টারের ক্ষেত্রেও কিন্তু সিচুয়েশনটা যে অনেক বেটার সামনের দিনগুলোতে, ব্যাপারটা এমন নয়। ইন্টারকেও কিন্তু সাম্প্রতিক সময়ে ঠাসা সূচির মধ্যে একটার পর একটা ম্যাচ খেলতে হবে। যেমন বার্সার বিপক্ষে ম্যাচের আগে ইন্টারের বিপক্ষে কিন্তু মিলান এবং রোমার মতো দলের বিপক্ষে ম্যাচ রয়েছে, এবং এটা ইতালিয়ান লিগের পার্সপেক্টিভ থেকে কিংবা ইতালিয়ান যে কোনো কম্পিটিশনের ক্ষেত্রে ইন্টার বনাম এসি মিলান, ইন্টার বনাম রোমা খুব বড় বড় ম্যাচ। অর্থাৎ শুধুমাত্র বার্সার জন্য সিচুয়েশনটা এমন, ব্যাপারটা এটা নয়। এটা ভেবে আমরা অন্তত শুরু করতে পারি। এমনকি আপনি যদি ইন্টার মিলানের সিরিয়াতে পয়েন্ট টেবিলে অবস্থান দেখে আসেন, বার্সার মতো একটা সিচুয়েশনে আছে, ইন্টার মিলান কিন্তু ট্রফি জয়ের খুব কাছাকাছি আছে, এবং তারা এই সময়টাতে এখানেও ফোকাস করতে হবে। অর্থাৎ বার্সার মতো একটা সিচুয়েশন ইন্টারের ক্ষেত্রে আছে। তাই দুটো দলের সিচুয়েশন যেহেতু কাছাকাছি, আমি খুব একটা বেশি আর ঠাসা সূচিতে ফোকাস না করি। তবে যে ব্যাপারে না চাইলেও ফোকাস করতে হবে সেটা হচ্ছে স্কোয়াড ম্যানেজমেন্ট, যথেষ্ট বিকল্প খুঁজে রাখা। এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে সর্বশেষ একটার পর একটা ম্যাচ, কি লা লিগা ম্যাচ, এমনকি চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ বুরুসের বিপক্ষে ম্যাচ, বার্সা প্লেয়ারদেরকে অনেকটুকু ফ্যাটিকড মনে হয়েছে, ওভারওয়ার্কড মনে হয়েছে, যথেষ্ট ক্লান্ত মনে হয়েছে। এটা আর অস্বীকার করার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। এখন কথা হচ্ছে, যথেষ্ট পরিমাণ রিপ্লেসমেন্ট কি আসলে হ্যান্সি ফ্লিকের কাছে আছে? এই জায়গা থেকে আমার কাছে মনে হয় কোচকে আমি এখানে খুব একটা বেশি দায় দিতে পারি না। কোচের দায়িত্ববোধ, কোচের এখন পর্যন্ত প্ল্যানিং সব কিছু অন টপ হচ্ছে, এবং হ্যান্সি ফ্লিক আসলে লিমিটেড বা খর্বশক্তির একটা স্কোয়াড নিয়ে যে পরিমাণ কাজ এখন পর্যন্ত করেছেন, আমি প্রত্যেকটা কুলারকে এখনই জিজ্ঞেস করতে চাই, আপনারা কি কেউ ভেবেছিলেন যে হান্সি ফ্লিক যখন দায়িত্ব নেবেন বা নিয়েছিলেন তখন আসলে বার্সার অবস্থা এতটা ভালো ছিল, কিংবা কিছুদিন পরে এসে আমরা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, লা লিগা ট্রফি, একাধিক ট্রফির দিকে এভাবে চোখ রাখতে পারবো? হান্সি ফ্লিকের ক্ষেত্রে এখানে আসলে তার খুব একটা বেশি দায়ভার নেই, তবে প্লেয়ারদেরকে আরও বড় রকমের দায়ভার নিতে হবে। আমি একেবারে ক্লিয়ার কাটভাবে এই জিনিসটা বলতে চাই। যেমন প্লেয়ারদের প্রথমত ইনজুরি সংক্রান্ত ইস্যুগুলো আরও ভালোভাবে ম্যানেজ করা যায় কিনা, এখানে প্লেয়াররা নিজেদেরকে আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন কিনা, ফিট রাখতে পারেন কিনা, সেটা একটা বোঝার মতো ব্যাপার। প্লেয়াররা মাঝে মধ্যে ভুল করছেন, যেমন সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রোনাল আরাহু এত এক্সপেরিয়েন্স একজন ডিফেন্ডার যে মারাত্মক ভুলটা করেছেন, রীতিমতো প্রতিপক্ষ হ্যাট্রিক করা প্লেয়ার গুরেসিকে একটা বল গিফট করেছেন। এমন টাইপের ভুল যদি আপনি চ্যাম্পিয়ন্স লিগের ক্রুশাল মোমেন্টে, যখন আপনার খুব একটা বেশি লিড নেই, এমন সময় করেন, কিংবা আপনি যদি লা লিগা বা ওই যে কোপা দেল রের ফাইনালে করে আসেন, সেটার ইম্প্যাক্ট পরবর্তী ম্যাচে যাবে এবং ডিফেন্সে একটা নার্ভাস সিচুয়েশন তৈরি হবে। রোনাল আরাহুর মতো প্লেয়ারের কাছ থেকে এই জিনিসগুলো আরও বেশি আশা করা যায় না, আরও বেশি দায়িত্ববোধ এখানে কিন্তু দেখানো উচিত। আমরা ক্লিয়ার কাটভাবে সর্বশেষ ম্যাচেও বুঝেছি যে পেদ্রি যদি না থাকেন, মিডফিল্ডের চেহারাটা অনেকটুকুই কিন্তু পরিবর্তিত হয়ে যায়, মিডফিল্ড অনেকটুকু স্থবির হয়ে যায়। পেদ্রি প্রত্যেকটা ম্যাচে খেলবেন, এটা খুব বেশি লাইকলি সিচুয়েশন নয়, এবং এখানে কিন্তু যদি কিন্তু থাকে, একটা শঙ্কাও থাকে, ইনজুরির একটা ভয়ও থাকে। পেদ্রির বিকল্প মিডফিল্ডে খুঁজে বের করা এই মুহূর্তে ইম্পসিবল, সেটাও আমি জানি। তবে কিছু না কিছু মেকানিজম হ্যান্সি ফ্লিককে বের করতে হবে, যেখানে পেদ্রি কোনো একটা মোমেন্টে মাঠে না থাকলে মিডফিল্ডে বার্সা যাতে করে কাছাকাছি রকমের কন্ট্রোলও রাখতে পারে। সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে ইনজুরি সংক্রান্ত ইস্যুর কারণে দানিয়া ওলমোকে আমরা খুব একটা বেশি খুঁজে পাচ্ছি না, যদিও ফেরমিও লোপেজ সর্বশেষ বুরুসের বিপক্ষে ম্যাচে সেই অ্যাসিস্টের মতো পাসটা দিয়েছিলেন। তবে ফেরমিও লোপেজকে যথেষ্ট ক্লিনিক্যাল মনে হয়নি, একাধিক সুযোগ তিনি পেয়েছিলেন, সেগুলো কাজে লাগাতে পারেননি। সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডের এই পজিশনটা নিয়ে বার্সার এখনও কাজ করার সুযোগ আছে। ফেরান তোরেস এখন পর্যন্ত যথেষ্ট ভালো সার্ভিস দিয়েছেন। লেভানদফস্কিকে যে কোনো মুহূর্তে রিপ্লেস করা লাগতে পারে, বয়স এবং ইনজুরি সংক্রান্ত ইস্যু বিবেচনায় ফেরানের দিকে তাই অন্যরকমভাবে তাকিয়ে থাকবো। লেফট ব্যাক পজিশনে আলেহান্দ্রো বালদের জায়গাটা জেরার মার্টিন নিতে পারবেন না, এটা আমার কাছে একেবারে ডান অ্যান্ড ডাস্টেড একটা সিচুয়েশন মনে হয়। তবে জেরার মার্টিন যে জিনিসটা করতে পারেন, সর্বশেষ ম্যাচে শুরুর দিকে যে ভুলগুলো করেছিলেন, বিশেষ করে মুভমেন্টের ক্ষেত্রে, শেষের দিকে এসে সেটা যেভাবে আসলে পুষিয়ে নিয়েছিলেন, শুরু থেকে যদি সে পারফরমেন্সগুলো দেওয়া যায়, না হলে লেফট ব্যাক পজিশনে একটা ঘাটতির কারণে লেফট উইংয়ের রাফিনাকে অনেকটুকু ওয়াইড
স্পেসে উইঙ্গের পজিশনে থাকতে হবে। আমরা জানি রাফিনা যত বেশি সেন্ট্রাল জায়গা আসেন তত বেশি বার্সার জন্য ভালো। এমন টাইপের কয়েকটা ট্যাকটিক্যাল ব্যাপারও কিন্তু বার্সার সমস্যার জায়গা আছে। এই ছোট ছোট ব্যাপারগুলো যদি আসলে সলভ করা যায় এবং অধিকাংশ ব্যাপার যেহেতু প্লেয়ারদের সংক্রান্ত, প্লেয়াররা যদি দায়িত্ব নিতে পারেন, বার্সা সিজনের একেবারে শেষ অংশে যেহেতু আমরা চলে এসেছি, দুর্দান্ত একের পর এক জিনিস আসলে অপেক্ষা করছে। তবে ওই যে বললাম, এখন ক্রিটিক্যাল ফ্যাক্টর হচ্ছে প্লেয়ারদেরকে দায়িত্ব নিতে হবে। আদিওস ভিস্কা এল বার্সা।